নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গে নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল। এখানে কোন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ সম্পূর্ণটাই দেখতে থাকো। তো প্রথমে আমরা দেখে নেব নিয়মাবলী, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে যে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক ডিক্রিমলে বিবাহ বিচ্ছিন্না মহিলা যারা রয়েছে অর্থাৎ ডিভোর্সি, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত, অর্থাৎ আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রে অ্যাপ্লাই করতে চাইছেন সেই উপস্বাস্থ্য কেন্দ্রের যে এলাকা রয়েছে সেই এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে। এবং আপনি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা তার প্রমাণস্বরূপ আপনাকে যে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। এবং সেই নির্বাচন তালিকায় আপনার যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার রয়েছে তার একটা কিন্তু জেরক্স কপি দিতে লাগবে। এবং আপনার যে বর্তমান রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের কিন্তু একটা জেরক্স কপি অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাকে দিতে হবে। 3 নম্বরে বয়স চাওয়া হয়েছে কি, এখানে বলা হয়েছে যে প্রার্থীকে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবং আপনাদের এই 30 থেকে 40 বছর বয়সটা ক্যালকুলেশন করতে হবে কিন্তু 1/12/2024 এই তারিখ ধরে। এবং যারা তপশিলি জাতি রয়েছে, উপজাতি রয়েছে, তারা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। তাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে 4 নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে যে প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় কিন্তু পাশ করে থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতা থাকলেই মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তবে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে বাছাই করার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের যে নাম্বার সেটাই কিন্তু বিচার করা হবে। এবং উচ্চতর শিক্ষাগত থাকলেও, যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এর জন্য অতিরিক্ত কোনো নাম্বার পাবে না বা সুবিধে পাবে না। 5 নম্বরে বলা হয়েছে যারা গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কার্সগণ, তারা সংশ্লিষ্ট সহকারী বিভাগের একটা শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনার যোগ্য, অর্থাৎ তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেতে পারেন। 6 নম্বরে বলা হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতির শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকারের ক্ষেত্রে কিন্তু বিবেচিত হবেন, অর্থাৎ যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু তাদের শংসাপত্র দেখাতে পারলে সেক্ষেত্রেও কিন্তু এখানে অগ্রাধিকার থাকবে। এরপরে 7 নম্বরে আপনি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টগুলো দেবেন তার একটি লিস্ট এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ এই ডকুমেন্টগুলির জেরক্স কপি এবং সেই জেরক্স কপিগুলোতে আপনি সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে। কি কি ডকুমেন্ট এখানে আপনার জমা দিতে হচ্ছে তার যে লিস্টটি এখানে প্রথমে দেওয়া রয়েছে। জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, যদি আপনার জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা দিলেও হবে। 2 নম্বরে বলা হয়েছে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী তার ভোটার কার্ড, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের জেরক্স কপি, তারপরে আপনার ভোটার তালিকার যে অংশ নাম্বার রয়েছে এবং ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার রয়েছে এবং বর্তমানে আপনার যে রেশন কার্ড রয়েছে তার জেরক্স কপি দিতে হবে। তারপরে 3 নম্বরে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, এটা শুধুমাত্র যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি রয়েছে তাদের জন্য প্রযোজ্য, তারা সেই সার্টিফিকেট বা শংসাপত্র জেরক্স কপি দেবে। 4 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে মার্কশিট তার জেরক্স কপি দিতে হবে। তারপরে 5 নম্বরে বলা হয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় অথবা লিঙ্ক ওয়ার্কার, তারা তাদের যে প্রমাণপত্র সেটা দেবে যদি তারা অ্যাপ্লাই করে থাকে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে যে প্রার্থীর স্বাক্ষর সহ অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড বা নিজে সই করা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিতে হবে। এই 2 কপির মধ্যে 1 কপি তোমরা ফর্মের সঙ্গে সেটে দেবে এবং অন্য একটি যে ফটো সেটা কিন্তু সেলফ অ্যাড্রেস লেখা তোমাদের যে একটা এক্সট্রা খাম তোমরা দেবে তার মধ্যে ভরে দেবে। এরপরে বলা হচ্ছে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম, একটি এক্সট্রা খাম অর্থাৎ এনভেলপ, যেখানে তোমাদের 22 টাকার একটা ডাক টিকিট
চিটিয়ে রাখতে হবে এবং সেখানে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু তোমাদের নিজের যে সেলফ অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা সেটা খামের উপরে ভালো করে লিখবে এবং এই খামটাও কিন্তু তোমাদের এই উপরের যে ডকুমেন্টগুলো রয়েছে তার সঙ্গে জুড়ে দেবে। 8 নম্বরে বলা হয়েছে যে উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে অর্থাৎ উপরের যে প্রমাণপত্রগুলো ডকুমেন্টগুলো তোমরা দিচ্ছ তার মধ্যে ক থেকে ঘ পর্যন্ত যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে তার যদি কোনো একটি আবেদনপত্রের সঙ্গে না থাকে বা ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে ইন্টারভিউয়ের পূর্বে তোমরা যে ডকুমেন্টগুলো দিচ্ছ ইন্টারভিউতে যদি ডাক পাও তাহলে ইন্টারভিউর পূর্বে তোমাদের ডকুমেন্টগুলোর যে আসল ফটোকপি বা আসল কপি সেগুলো দেখা হবে। এরপরে 9 নম্বরে বলা হচ্ছে যে উপরিউক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার, তারপরে ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমরা যে এক্সট্রা যে এনভেলপ দিচ্ছ নিজের নাম ঠিকানা লেখা এবং ডাকটিকিট সাঁটানো সেই খামের মধ্যে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ লেটারটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে পোস্টের মাধ্যমে। 10 নম্বরে বলা হচ্ছে যে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেটা বাদ হয়ে যাবে। 11 নম্বরে বলা হচ্ছে যে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে কিন্তু একটা ডিক্লারেশন সেটা কিন্তু দিতে হচ্ছে। 12 নম্বরে বলা হচ্ছে যে আবেদনপত্র প্রার্থীর নাম ঠিকানা পদ ও স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জমা দিতে হবে এবং জমা দেওয়ার যে স্থান সেটা হচ্ছে কি যে সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ যে বিডিও অফিস সেই বিডিও অফিসে তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। এবং এখানে বলা হচ্ছে আবেদনকারী নিজে হাতে যদি জমা দিয়ে আসে বা কারোর মাধ্যমে যদি সেই অ্যাপ্লিকেশন পাঠায় তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে না। এবং 13 নম্বরে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অর্থাৎ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছ 16/8/2024 অর্থাৎ এই আগস্ট মাসের 16 তারিখে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেওয়া হয়েছে। এরপরে 14 নম্বরে বলা হচ্ছে যে শূন্য পদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য প্রার্থীদেরকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদনকারীদের নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে দেওয়া হবে। তোমাদের কবে কখন ইন্টারভিউতে পৌঁছতে হবে সেটা তোমাদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং 15 নম্বরে বলা হচ্ছে যে ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ এখানে দুটো দিন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 25/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 25 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই দুদিন কিন্তু ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই বিজ্ঞপ্তিটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার সিউড়ি সদর থেকে এই বিজ্ঞপ্তিটিকে প্রকাশ করা হয়েছে। এবং এখানে আমরা দেখে নেব যে ভ্যাকেন্সিগুলো কী রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য ব্লক যেমন হচ্ছে খয়রাসোলের মধ্যে যে পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতগুলোতে এখানে নিয়োগ করা হবে। তারপরে 2 নম্বর রয়েছে রাজনগর, 3 নম্বর হচ্ছে দুবরাজপুর, 4 নম্বরে মোহাম্মদবাজার। এই মোহাম্মদবাজার ব্লকের মধ্যে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে যে আবার সাব সেন্টারগুলো রয়েছে তার উল্লেখ রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ আরও সিউড়ি 1, তারপরে সাঁইথিয়া ব্লক, এই সাঁইথিয়া ব্লকের মধ্যে এই সমস্ত গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সাব সেন্টারগুলো রয়েছে, তারপরে সিউড়ির মধ্যে এই গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সাব সেন্টারগুলো রয়েছে এই সমস্ত সাব সেন্টারগুলো মিলিয়ে টোটালে 29টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই 29টা শূন্য পদে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হবে। এরপরে দেখে নেব যে তোমরা কিভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবে। যেমন এখানে ডান দিকে বলা হচ্ছে যে প্রার্থীর স্বাক্ষর করা বা স্বাক্ষর সহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু তোমাদের প্রথমে আঠা দিয়ে লাগাতে হবে। এরপরে তোমরা কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছো সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে ভালো করে লিখবে। তারপরে কোন গ্রামের জন্য আবেদন করছেন
শূন্য পদের তালিকা সংযোজনী 2 ভিত্তিক সেখানে দেখে কিন্তু এখানে সেই গ্রামের নাম লিখতে লাগবে। তারপরে এখানে পঞ্চায়েতের নাম লিখতে হবে, তারপরে ব্লকের নাম লিখতে হবে, তারপরে আবেদনকারীর নাম এখানে বাংলাতে লিখতে হবে, তারপরে আবেদনকারীর নাম ইংরেজিতে কিন্তু বড় হাতে লিখতে লাগবে। তারপরে আবেদনকারীর যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এই 25/7/2024 তারিখে বয়স কত হচ্ছে, বছর, মাস এবং দিন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে আবেদনকারীর স্বামীর নাম এখানে বাংলায় লিখতে হবে, আবেদনকারীর স্বামীর নাম তারপরে আবার ইংরেজিতে লিখতে লাগবে বড় হরফে বা বড় হাতের। তারপরে আবেদনকারী এখানে পিতার নাম এটা প্রথমে বাংলায় লিখতে হবে, তারপরে আবেদনকারী পিতার নাম এখানে ইংরেজিতে বড় হাতে লিখতে লাগবে। তারপরে বসবাসকারীর বা আবেদনকারী বসবাসের যে ঠিকানা, প্রথমে গ্রামের নাম, তারপরে পোস্টের নাম, তারপরে থানা, তারপরে পিনকোড, এবার জেলা তো বীরভূম দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু দিতে হবে। তারপরে বৈবাহিক স্থিতি এখানে বিবাহিত না ডিভোর্সি না বিধবা, এটা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখানে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে আপনি যে উপস্বাস্থ্য কেন্দ্রে অ্যাপ্লাই করছেন সেই উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার থেকে হাঁটা পথে আপনার যে ঠিকানা তার দূরত্ব কতটা সেটা কিন্তু এখানে কিলোমিটার হিসেবে লিখতে হবে। তারপরে জাতিগত এখানে মানে রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে বা এখানে জাতিগত ক্যাটাগরিতে যেখানে বলা হচ্ছে যে যদি আনরিজার্ভ হয়ে থাকেন তাহলে এখানে টিক মারবেন, যদি তপশিলি জাতি অর্থাৎ এসসি হয়ে থাকেন তাহলে এখানে টিক মারবেন এবং এসটি যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক মারতে হবে। এবং জাতিগত শংসাপত্রের নাম্বার ও তারিখ এখানে কিন্তু নাম্বার দিতে হবে, তারপরে তারিখটা দিতে লাগবে এবং রেশন কার্ড নাম্বার তার নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে লাগবে। এরপরে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে নির্বাচন সচিত্র পরিচয়পত্র নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড যে নাম্বার সেটা কিন্তু এখানে আপনাকে দিতে লাগছে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম ও নাম্বার, আপনার যে বিধানসভা ক্ষেত্র সেই বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে এবং কত নম্বর বিধানসভা সেটা কিন্তু লিখতে লাগবে। তারপরে আপনার ভোটার তালিকার যে পার্ট নাম্বার রয়েছে এবং সিরিয়াল নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে লাগবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা কোন পরীক্ষা আপনি দিয়েছিলেন সেটার নাম লিখতে হবে, পরীক্ষার বছর কোন বছর আপনি এখানে পাস করেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন সেটা লিখতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল অতিরিক্ত বিষয় বাদে এবং আপনি কত পেয়েছেন সেই টোটালটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে দরখাস্তের সঙ্গে বর্ণিত নথিগুলির প্রত্যয়িত অর্থাৎ জেরক্স কপি জমা দিতে হবে। জমা যদি আপনি দিয়ে থাকেন সেই কপিটা তাহলে কিন্তু তার পাশে টিক মারবেন, আর যদি না জমা দিয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু ক্রস দিবেন। যেমন জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্ম তারিখের শংসাপত্র আপনি যদি দিয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তারপরে সংযোজনী 2 এর উল্লেখিত উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা অর্থাৎ গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা প্রমাণপত্র নথিতে সেই এলাকা গ্রামের নাম সুষ্ঠুভাবে উল্লেখ থাকতে হবে। আপনি যদি আপনার রেসিডেন্সিয়াল যদি প্রুফ সেটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে টিক মার্ক দেবেন। এইভাবে আপনারা আপনাদের যে ফর্মটা সেটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে আপনারা এখানে তারিখ দেবেন এবং আপনার সম্পূর্ণ যে সিগনেচার বা সই সেটা এখানে করবেন। এইভাবে ফর্মটাকে ফিল আপ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে বা একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।